নমস্কার। একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের আজকের ক্লাসে স্বাগত। আমরা আজকে পড়ব পঞ্চম অধ্যায়। ওয়ানের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ চারটে অধ্যায় আমাদের পড়া হয়েছে। এরপরে আমরা শুরু করছি পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায় রয়েছে ন্যায় মতে প্রত্যক্ষের লক্ষণ। চতুর্থ অধ্যায়ে আমরা দেখেছিলাম চার্বাকরা কিভাবে অনুমান প্রমাণকে খণ্ডন করেছেন। একটা নাস্তিক দর্শন সম্পর্কে অনুমান কিভাবে খণ্ডন হলো সেটা আমরা দেখার পর এবার চলে এসেছি ন্যায় মতে প্রত্যক্ষের লক্ষণ। এই যে প্রত্যক্ষ, তোমরা জানো যে সর্বজ্যেষ্ঠ প্রমাণ হচ্ছে প্রত্যক্ষ। প্রত্যক্ষকে সমস্ত ভারতীয় দার্শনিক সম্প্রদায় স্বীকার করেছেন, আস্তিক এবং নাস্তিক সকলেই। তা প্রত্যক্ষ প্রমাণ সম্পর্কে কি বলা হচ্ছে ন্যায় দর্শনে? বলছে ন্যায় দর্শনে জ্ঞানতত্ত্বের মুখ্য উদ্দেশ্য হচ্ছে প্রমা জ্ঞান লাভ করা। এই প্রমা জ্ঞান লাভ করা ন্যায় দর্শনে প্রমাণকরণকে বলা হচ্ছে প্রমাণ। তাই বলা হয়েছে প্রমাকরণং প্রমাণং। এখানে দেখো যে বলা হচ্ছে কি প্রমাকরণং প্রমাণং। ন্যায় দর্শনের পরিভাষায় যথার্থ অনুভব যে আমার যখন হচ্ছে, যথার্থ অনুভবের যে জ্ঞাতা তাকে বলা হচ্ছে প্রমাতা। যথার্থ অনুভবের যে জ্ঞান তাকে বলা হচ্ছে প্রমা। তাহলে আমরা এখানে কি কি জিনিসগুলো দেখলাম, যে প্রমা কথাটা কি সেটা আমরা দেখেছি, প্রমাতা দেখলাম। তাহলে ন্যায় দর্শনে প্রমাণকরণ ছিল প্রমাণ, প্রমাকরণং প্রমাণং। আর ন্যায় দর্শনের পরিভাষায় যথার্থ অনুভবের জ্ঞাতাকে বলা হচ্ছে প্রমাতা, যে জানতে চাইছে। আর কি বলছে, যথার্থ জ্ঞানকে বলা হচ্ছে প্রমা, যথার্থ জ্ঞানের বিষয় হচ্ছে প্রমেয়। তাহলে আর একটা শব্দ পেলাম আমরা, প্রমেয়। আচ্ছা, এই যে জ্ঞানের উৎস এবং জ্ঞানের উৎসকে বলা হচ্ছে প্রমাণ। তাহলে এই চারটে জায়গা আমার কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কি কি? যে প্রমা জ্ঞান লাভ করা, এটা হচ্ছে জ্ঞানতত্ত্বের মুখ্য উদ্দেশ্য। প্রমাটা কি ছিল? প্রমা হচ্ছে যথার্থ জ্ঞান, আর অপ্রমা ছিল হচ্ছে অযথার্থ জ্ঞান। প্রযুক্ত মা, মা শব্দটির অর্থ হচ্ছে জ্ঞান, প্র শব্দটির অর্থ হচ্ছে প্রকৃষ্ট জ্ঞান। ন্যায় দর্শনে প্রমাণকরণকে বলা হচ্ছে প্রমাণ। তাহলে বলা হয়েছে প্রমাকরণং প্রমাণং। ন্যায় দর্শনের পরিভাষায় যথার্থ অনুভবের জ্ঞাতাকে বলা হচ্ছে প্রমাতা, যথার্থ জ্ঞানকে বলছি প্রমা, যথার্থ জ্ঞানের বিষয়কে প্রমেয়, জ্ঞানের উৎসকে বলা হচ্ছে প্রমাণ। ন্যায় দর্শনে আমরা চারটে প্রমা জ্ঞান পাচ্ছি। কি কি? প্রত্যক্ষ, অনুমিতি, উপমিতি, শব্দ জ্ঞান প্রভৃতিকে স্বীকার করা হয়েছে। এই চতুর্বিধ জ্ঞান যেটা আমরা পেলাম, এই প্রমা জ্ঞানের উৎসরূপ এরা চতুর্বিধ প্রমাণকেও স্বীকার করে নেওয়া হয়েছে। এই প্রমাণগুলো হচ্ছে কি কি? প্রত্যক্ষ, অনুমান, উপমান এবং শব্দ। তাহলে প্রত্যক্ষ, অনুমিতি, উপমিতি, শব্দ একে স্বীকার করা হয়েছে প্রমা জ্ঞান। আবার এই প্রমা জ্ঞানের উৎসরূপে এই প্রমাণকেও স্বীকার করা হয়েছে কি কি? প্রত্যক্ষ, অনুমান, উপমান এবং শব্দ। আমরা কিন্তু এবার পড়ব প্রত্যক্ষ। দেখো প্রমাণ হিসাবে আমরা পেয়েছি কি কি? প্রত্যক্ষ, অনুমান, উপমান এবং শব্দ। এরপরে চলে এসো যে প্রত্যক্ষের লক্ষণে কি বলা হচ্ছে। মহর্ষি গৌতম তার ন্যায় সূত্র গ্রন্থে প্রত্যক্ষ অনুমান ও মান শব্দা প্রমাণানি, ন্যায় সূত্রে বলা হয়েছে প্রমাণ চারটে। কি কি? প্রত্যক্ষ, অনুমান, উপমান এবং শব্দ। প্রত্যক্ষের লক্ষণে কি বলা হয়েছে? মহর্ষি গৌতম কি বলছেন ন্যায় সূত্র গ্রন্থে প্রত্যক্ষের লক্ষণ বলছেন ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষোৎপন্নং জ্ঞানম বপদেশম অব্যভিচারী ব্যবসায়ত্বকম প্রত্যক্ষম। দেখো, ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষোৎপন্নং জ্ঞানম বপদেশম অব্যভিচারী ব্যবসায়ত্বকম প্রত্যক্ষম, ন্যায় সূত্রে বলা হয়েছে। এবার এই যে আমরা এটা পড়লাম, এইখানে দেখো এই যে সংজ্ঞাটা আমার লক্ষণটা দেওয়া রয়েছে, এই লক্ষণটিকে কিন্তু আমার যথাযথভাবে দেখতে হবে।
যথাযথভাবে উল্লেখ করতে হলে মহর্ষি গৌতমের এই যে সংজ্ঞাটি বা লক্ষণটি, ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষোৎপন্নং জ্ঞানম বপদেশ্যম অব্যভিচারী ব্যবসায়ত্মকম প্রত্যক্ষম, এই যে লক্ষণটি আমরা পেলাম, অর্থাৎ বলছে যে জ্ঞান ইন্দ্রিয় এবং অর্থের সন্নিকর্ষের ফলে উৎপন্ন হয়, যার অপর কোনো কিছুর মাধ্যমে পাওয়া যাচ্ছে না, যা নিশ্চিত এবং সংশয়শূন্য, তাই হচ্ছে প্রত্যক্ষ। লক্ষ্য করো এখানে কি বলছে, যে জ্ঞান ইন্দ্রিয় এবং অর্থের সন্নিকর্ষের ফলে, ইন্দ্রিয় এবং অর্থের সন্নিকর্ষের ফলে কি হচ্ছে, উৎপন্ন হচ্ছে। আর ওই জ্ঞানটা কিরকম জ্ঞান, যা অপর কোনো কিছুর মাধ্যমে প্রাপ্ত নয়, যেটাকে বলা হচ্ছে অবপদেশ্যম, এবং যা নিশ্চিত, অব্যভিচারী, এবং যা সংশয় শূন্য, ব্যবসায়ত্মকম, তাই হচ্ছে প্রত্যক্ষ। তাহলে মহর্ষি গৌতম যে প্রত্যক্ষের লক্ষণ দিয়েছেন সেটা আমরা দেখলাম, ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষোৎপন্নম জ্ঞানম অবপদেশ্যম অব্যভিচারী ব্যবসায়ত্মকম প্রত্যক্ষম। এরপরে আমরা এখানে দেখব যে এই যে লক্ষণে যে আমরা শব্দগুলো পেলাম, এই শব্দগুলোকে আমরা কিভাবে ব্যাখ্যা করা হয়েছে সেটা আমরা দেখব। প্রথমে প্রত্যক্ষের যে লক্ষণটি আমরা দেখেছি, সেখানে যে শব্দটা প্রথম পেয়েছিলাম, ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষোৎপন্নম, তাহলে ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষোৎপন্নম, তাহলে আমি লিখি ইন্দ্রিয়ার্থ, দেখো এটাকে ভাঙলে আমি দুটো কথা পাবো। কি কি পাবো আমি? একটা হচ্ছে ইন্দ্রিয়, আরেকটি হচ্ছে অর্থ। এবার ইন্দ্রিয় বলতে কি বোঝানো হচ্ছে? ইন্দ্রিয় বলতে কি বলছে, যে ইন্দ্রিয় শব্দটি আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে, ন্যায় দার্শনিকগণ 5টি ইন্দ্রিয়ের কথা বলেছেন। 5টি বহির ইন্দ্রিয় কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং ত্বক। আর একটি অন্তর ইন্দ্রিয় রয়েছে, সেটি হচ্ছে মন। 5টি বহির ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা কি করি? জাগতিক বস্তু এবং ঘটনাকে প্রত্যক্ষ করি, এবং মন দিয়ে আমি কি করছি, যে মন দ্বারা প্রত্যক্ষ করছি আমাদের মানসিক অবস্থাগুলোকে, সুখ, দুঃখ, ঘৃণা, ভালোবাসা ইত্যাদি। তাহলে সংজ্ঞাটি বিশ্লেষণ করলে বা লক্ষণটিকে বিশ্লেষণ করলে প্রথম শব্দটি পেলাম হচ্ছে ইন্দ্রিয়ার্থ, যেখানে রয়েছে শব্দটি ইন্দ্রিয়যুক্ত অর্থ। ইন্দ্রিয় বলতে কি বোঝানো হয়েছে? আমাদের 5টি বহি ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এবং একটি অন্তর ইন্দ্রিয়, সেটি হচ্ছে মন। আমরা 5টি বহি ইন্দ্রিয় দিয়ে আমরা জাগতিক বস্তু সকলকে প্রত্যক্ষ করি, আর মন যেটি অন্তর ইন্দ্রিয়, তাকে দিয়ে আমরা প্রত্যক্ষ করি মানসিক ঘটনা অবস্থাগুলোকে, যেমন সুখ, দুঃখ, ঘৃণা, ভালোবাসা ইত্যাদি। এরপরে আসছে অর্থ বলতে কি বোঝানো হচ্ছে। অর্থ শব্দের মানে হচ্ছে বিষয়। এখানে বিষয় বলতে জ্ঞানের বিষয়কে বলা হয়েছে। অর্থ বিষয়টি অবশ্যই ইন্দ্রিয়গ্রাহ্য। যে বিষয় ইন্দ্রিয়গ্রাহ্য নয় তাকে জ্ঞানের বিষয় রূপে স্বীকার করা হয় না। আমাদের যে 6টি ইন্দ্রিয় রয়েছে তাদের সকলেরই বিষয় বা অর্থ রয়েছে। যেমন চক্ষুর বিষয় হচ্ছে রূপ, চোখ দিয়ে আমরা কি দেখছি? রূপকে প্রত্যক্ষ করছি। কর্ণের বিষয় হচ্ছে শব্দ, জিহ্বার বিষয় হলো স্বাদ, নাসিকার বিষয় হলো ঘ্রাণ, ত্বকের বিষয় হলো স্পর্শ, এবং মনের বিষয় হচ্ছে চেতনা। তাহলে লক্ষণে অবস্থিত ইন্দ্রিয়ার্থ শব্দটিকে আমরা বিশ্লেষণ করে দেখলাম। ইন্দ্রিয় থেকে পাচ্ছি দুটো, বহি ইন্দ্রিয় এবং অন্তর ইন্দ্রিয়। বহি ইন্দ্রিয় 5টি, অন্তর ইন্দ্রিয় একটি, মন। তাহলে শুধুমাত্র বহি ইন্দ্রিয় দিয়ে আমরা জাগতিক বস্তু সকলকে দেখছি, অন্তর ইন্দ্রিয় দিয়ে আমার মানসিক অবস্থাসমূহকে উপলব্ধি করছি। পরের অর্থ ছিল কি? অর্থ। অর্থ মানে হচ্ছে ভারতীয় দর্শনে কিন্তু বিষয়। এখানে বিষয় বলতে জ্ঞানের বিষয়কে বোঝানো হয়েছে। এই বিষয়টা অবশ্যই ইন্দ্রিয়গ্রাহ্য। যে বিষয় ইন্দ্রিয়গ্রাহ্য নয় তাকে জ্ঞানের বিষয় রূপে স্বীকার করা কিন্তু হয় না। আমাদের 6টা ইন্দ্রিয়, কি কি 6টা ইন্দ্রিয়? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এবং মন। তাদের সকলেরই বিষয় বা অর্থ রয়েছে। কি কি রয়েছে? চক্ষুর বিষয় হচ্ছে রূপ, কর্ণের বিষয় হচ্ছে শব্দ, জিহ্বার বিষয় স্বাদ, নাসিকার বিষয় ঘ্রাণ, ত্বকের বিষয় হলো স্পর্শ,
এবং মনের বিষয় হচ্ছে চেতনা। তাহলে ইন্দ্রিয় এবং অর্থ গেল। এরপরে আসছে হচ্ছে সন্নিকর্ষ, ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষোৎপন্নং। তাহলে সন্নিকর্ষ যুক্ত উৎপন্ন। সন্নিকর্ষ শব্দটিকে দিয়ে কি বোঝানো হচ্ছে? ইন্দ্রিয় আছে, আবার বিষয় রয়েছে, কিন্তু যে প্রত্যক্ষ উৎপন্ন হবে এরকম কিন্তু নয়। কারণ কি বলছে? ইন্দ্রিয় এবং বিষয়ের মধ্যে সন্নিকর্ষ তথা সংযোগের প্রয়োজন। খুব গুরুত্বপূর্ণ কথা এখানে এটা। ইন্দ্রিয় এবং বিষয় এই দুটো থাকলে কিন্তু আমার প্রত্যক্ষ উৎপন্ন হবে না। এর জন্য প্রয়োজনটা কি? সংযোগ। ইন্দ্রিয় এবং বিষয়ের সাথে সংযোগ হলে তবেই প্রত্যক্ষ হয়। আমরা কি দেখলাম? ইন্দ্রিয় এবং বিষয়ের সঙ্গে কি প্রয়োজন? আমার সংযোগ প্রয়োজন, তাহলেই এখানে প্রত্যক্ষ হয়। অবশ্য এক্ষেত্রে মনে রাখতে হবে তোমাকে যে যোগ্য ইন্দ্রিয়ের ফলের মানে যোগ্য ইন্দ্রিয়ের সঙ্গে যোগ্য বিষয়ের সন্নিকর্ষ প্রয়োজন। যেমন ঘট নামক বিষয়ের সঙ্গে যদি চক্ষু নামক বিষয়ের সংযোগ ঘটে তবেই কিন্তু প্রত্যক্ষ হবে যে এটি একটি ঘট। এখানে একটু বলি, ভারতীয় দর্শনে কিন্তু আমরা যে উদাহরণগুলো নিই সেই উদাহরণগুলো কিন্তু আমাদের সম্পূর্ণ ঘরের। আমরা কিন্তু এখানে টেবিল, চেয়ার, পাখা এগুলো কিন্তু ব্যবহার করছি না। আমরা এখানে ঘট, পট এই ধরনের উদাহরণ কিন্তু ব্যবহার করি। দেখো বলছে যে এই ক্ষেত্রে মনে রাখা উচিত যোগ্য ইন্দ্রিয়ের সঙ্গে যোগ্য বিষয়ের সন্নিকর্ষ। এই যে যোগ্য ইন্দ্রিয়ের সঙ্গে যোগ্য বিষয়ের সন্নিকর্ষ কি বললো? ঘট নামক বিষয়ের সঙ্গে যদি চক্ষু নামক ইন্দ্রিয়ের সংযোগ ঘটে তবেই তোমার প্রত্যক্ষ হবে। কি প্রত্যক্ষ হবে? যে এটা হচ্ছে একটি ঘট, ইদম ঘটম। সুতরাং বিষয় ভেদে ইন্দ্রিয়ের সন্নিকর্ষ ভিন্ন হয়। তাহলে আমরা দেখলাম যে ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষোৎপন্নং। তাহলে ইন্দ্রিয় গেছে, অর্থ গেছে, তারপরে পয়েন্ট ছিল আমার অর্থ শব্দ যেটা ছিল লক্ষণে, সেটা হচ্ছে সন্নিকর্ষ। সন্নিকর্ষটা হলো সংযোগ। মাথায় রাখতে হবে কার সঙ্গে কার সংযোগ হবে? ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগ ঘটবে। তাহলে ইন্দ্রিয়ের সাথে বিষয়ের সংযোগ হলো, তখন যে জ্ঞান উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে প্রত্যক্ষ। এবার যাই যে বিষয় ভেদে আমরা দেখলাম যে ইন্দ্রিয়ের সন্নিকর্ষ হচ্ছে ভিন্ন রকমের হয়। এরপরের অংশ দেখো, অব্যপদেশ্য। অব্যপদেশ্য কথাটির অর্থ কি? আমাদের যখন কোনো বিষয়ে প্রত্যক্ষ জ্ঞান হয় তখন আমরা সেই বিষয়ের নামকে জানি, একেই বলা হচ্ছে ব্যাপদেশ্য। তাহলে আমাদের যখন কোনো বিষয়ের জ্ঞান হচ্ছে তখন কিন্তু আমরা সেই বিষয়ের নামকে জানি, তাকে বলা হচ্ছে ব্যাপদেশ্য। কিন্তু সন্নিকর্ষ এমন হবে যা বিষয়ের দ্বারা ব্যাপদেশ্য নয়, অর্থাৎ অব্যাপদেশ্য। অব্যাপদেশ্য শব্দটির দ্বারা কিন্তু নির্বিকল্প প্রত্যক্ষকে বোঝানো হয়েছে, যা শব্দের দ্বারা প্রকাশযোগ্য নয়। অর্থাৎ যখন তোমার বিষয়ের সঙ্গে সংযোগ হচ্ছে, সংযোগ হওয়ার মাত্র প্রথম ক্ষণে যেটা তোমার মনে আসছে সেটাই কিন্তু হচ্ছে অব্যাপদেশ্য, অর্থাৎ সেটাকে আমি ভাষাতে কিন্তু প্রকাশ করতে পারছি না। এইরূপ বিষয়টি তাই অপর কোনো কিছুর মাধ্যমে প্রাপ্ত নয়, তাকেই বলা হচ্ছে অব্যাপদেশ্য। আরেকবার বলি আমি, অব্যাপদেশ্য কথাটির অর্থ বলছে আমাদের যখন কোনো বিষয়ের প্রত্যক্ষ জ্ঞান হয় তখন আমরা সেই বিষয়ের নামকে জানি। দেখা মাত্র যখন ঘট দেখছি, দেখা মাত্রই কি আমি নামটাকে বলতে পারছি? সেটা কিন্তু হচ্ছে না। প্রথম ক্ষণে কিন্তু সেটা নির্বিকল্প প্রত্যক্ষ, পরের ক্ষণে কিন্তু আমি বিশেষণ দিয়ে তাকে বলছি এটি একটি ঘট। তাহলে প্রথম ক্ষণে দেখা মাত্র যে জ্ঞানটি হয় সেই জ্ঞানটি কিন্তু হচ্ছে ব্যাপদেশ্য। এই সন্নিকর্ষ এমনই হবে বিষয়ের দ্বারা ব্যাপদেশ্য নয়, অর্থাৎ অব্যাপদেশ্য। অব্যাপদেশ্য শব্দটির দ্বারা নির্বিকল্প প্রত্যক্ষকে বোঝানো হয়েছে, যা শব্দের দ্বারা প্রকাশযোগ্য নয়, তাই হচ্ছে অব্যাপদেশ্য। এইরূপ বিষয়টি তাই অপর কোনো কিছুর মাধ্যমে প্রাপ্ত হয় না। পরেরটা দেখো, তাহলে আমরা দেখলাম কি? ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষোৎপন্নং। ইন্দ্রিয় দেখেছি, সন্নিকর্ষ দেখেছি, ইন্দ্রিয় অর্থ সন্নিকর্ষ দেখেছি, অব্যাপদেশ্য দেখলাম। এবার হচ্ছে অব্যভিচারী। একবার দেখে নাও অব্যভিচারী কথাটির অর্থ কি বলছে। ব্যভিচারের অর্থ হলো চরিত্রহীনতা, অর্থাৎ যে বিষয়ের যা চরিত্র সেই বিষয়কে যদি তাই বলে মনে হয় তবেই সেটা কিন্তু হবে ব্যভিচারী। যেমন ব্যভিচারের এখানে বলছে যে বিষয়ের যা চরিত্র নয় সেই বিষয়কে যদি তাই বলে মনে হয় তাকে বলা হচ্ছে ব্যভিচারী। ব্যভিচারের অভাবকে বলা হবে অব্যভিচারী। কি বলছে এখানে দেখো,
রজ্জুতে যদি সর্পভ্রম হয়, রজ্জুতে যদি সর্পভ্রম হয় অর্থাৎ কোথাও দড়ি পড়ে রয়েছে সেটাকে দেখে তুমি কি মনে করছো, সর্প বলে মনে করলে। এবার বলছে যে রজ্জুতে যদি তোমার সর্পভ্রম হয় কিন্তু রজ্জু যদি সেই রজ্জু বলেই জ্ঞাত হয় তবেই তা হবে অব্যভিচারী, অর্থাৎ যে জ্ঞান বিষয়ের অনুরূপ তাকে বলা হচ্ছে অব্যভিচারী। প্রত্যক্ষকেও অব্যভিচারী বলতে হবে। তাহলে রজ্জুতে যদি সর্পভ্রম হয়, রজ্জুকে দড়িকে দেখে যদি তোমার সাপ বলে মনে হয় তাহলে তাকে কিন্তু তুমি অব্যভিচারী বলতে পারবে না, সেটা হবে ব্যভিচারী। কিন্তু রজ্জু যদি রজ্জু বলেই জ্ঞাত হয় তবেই তা হবে কিন্তু অব্যভিচারী, অর্থাৎ যে জ্ঞান বিষয়ের অনুরূপ তাকেই বলা হচ্ছে অব্যভিচারী। প্রত্যক্ষকে কিন্তু অব্যভিচারী হতে হবে, অর্থাৎ নিশ্চিতভাবে এই জ্ঞানটি হতে হবে। এরপরে চলে আসছে ব্যবসায়াত্মক। ব্যবসায়াত্মক শব্দটির অর্থ হচ্ছে সংশয় বা বিপর্যয় শূন্য, অর্থাৎ কোনো সংশয় থাকবে না, সন্দেহ থাকবে না। তাহলে ব্যবসায়াত্মক শব্দের অর্থ পেলে কি তুমি, সংশয় বা বিপর্যয় শূন্য। যে প্রত্যক্ষে সংশয় বা বিপর্যয় থাকে তাকে যথার্থ প্রত্যক্ষ রূপে অভিহিত করা সঙ্গত নয়। যে প্রত্যক্ষে সংশয় বা বিপর্যয় থাকে তাকে যথার্থ প্রত্যক্ষ রূপে অভিহিত করা সঙ্গত নয়। যেমন কি বলছে, যখন কোনো বস্তুকে দেখে সেটা শুকনো গাছের কাণ্ড না মানুষ এরকম মনে হয়, সংশয় জাগে, তখন কিন্তু তাকে প্রত্যক্ষ রূপে অভিহিত করা সঙ্গত নয়। তুমি কোথাও যাচ্ছ মনে করো, সেখানে খুব জোরালো আলো নেই বা অন্ধকার অন্ধকার হয়ে এসছে, সেই সময় তুমি দূরে কোনো কিছুকে, শুকনো গাছের কাণ্ডকে দেখে তুমি হয়তো মানুষ বলে ভাবছো, মানে তোমার মধ্যে একটা সংশয় হচ্ছে যে ওখানে কি কেউ রয়েছে, মানে ওটা কি সত্যিই কেউ রয়েছে না অন্য কিছু, এই যে সংশয় রয়েছে। বলছে তাহলে তখন তাকে প্রত্যক্ষ রূপে কিন্তু আমি বলতে পারবো না, সেটা প্রত্যক্ষ নয়। সুতরাং সংশয়মুক্ত নিঃসন্দেহ বা নিশ্চয়াত্মক জ্ঞান হচ্ছে প্রত্যক্ষ জ্ঞান। সুতরাং ব্যবসায়াত্মকের অর্থ হচ্ছে নিশ্চয়াত্মক জ্ঞান। তাহলে আমরা দেখলাম অব্যভিচারী কথাটার অর্থ হচ্ছে যে চরিত্রহীনতা, অর্থাৎ যে বিষয়ের যা চরিত্র নয় সেই বিষয়কে যদি তাই বলে মনে হয় সেটা যেমন ব্যভিচারী হবে, তাহলে ব্যভিচারের যে অভাব তাকে বলা হচ্ছে অব্যভিচারী। রজ্জুতে যদি সর্পভ্রম হয় তাহলে সেটা হচ্ছে ব্যভিচারী। রজ্জু যদি রজ্জু বলেই জানো তুমি তাহলে সেটা হয়ে যাবে অব্যভিচারী। তাহলে আমাদের এখানে দেখা গেল ব্যভিচারী হতে গেলে বিষয়টা যেমন তাকে ঠিক ঠিক সেই রকমই তোমাকে জানতে হবে, প্রত্যক্ষকেও এরকম অব্যভিচারী হতে হবে। আর ব্যবসায়াত্মকে আমরা কি পেলাম, সংশয় এবং বিপর্যয় শূন্য। এখানে আমরা কি দেখলাম, যে প্রত্যক্ষে সংশয় বা বিপর্যয় যদি থাকে তাহলে তুমি তাকে প্রত্যক্ষ বলতে পারছো না। সংশয় এবং বিপর্যয় শূন্য যে জ্ঞান, নিঃসন্দেহে যেটা নিশ্চয়াত্মক জ্ঞান, সেটাই হচ্ছে প্রত্যক্ষ জ্ঞান। সুতরাং ব্যবসায়াত্মকের অর্থ হচ্ছে নিশ্চয়াত্মক জ্ঞান। এই যে প্রত্যক্ষের লক্ষণে আমরা পেলাম যে কি কি শব্দ পেয়েছি, ইন্দ্রিয়, অর্থ, সন্নিকর্ষ, অব্যপদেশ্য, অব্যভিচারী, ব্যবসায়াত্মক। তাহলে এই লক্ষণগুলোকে আমরা ব্যাখ্যা করে দেখলাম। লক্ষণগুলোর মধ্যে যে শব্দগুলো পেয়েছি তার অর্থগুলো কি। তাহলে মহর্ষি গৌতম এখানে যে সংজ্ঞাটি দিয়েছিলেন, লক্ষণটি দিয়েছিলেন, সেই লক্ষণটিকে মোটামুটি সমস্ত ভারতীয় দার্শনিক সম্প্রদায় মেনে নিয়েছে। কিছু কিছু ন্যায় দার্শনিকদের মতে এই সংজ্ঞাটি পরিপূর্ণভাবে গ্রহণযোগ্য নয়, কারণ প্রত্যক্ষের এই সংজ্ঞাটি সমস্ত জাগতিক জীবের প্রত্যক্ষের ক্ষেত্রে প্রযোজ্য হলেও ঈশ্বরের প্রত্যক্ষের ক্ষেত্রে সেটি প্রযোজ্য নয় বলে অব্যাপ্তি দোষ ঘটেছে। আচ্ছা, আমি একটু পূর্বের পড়াতে আবার ফিরে যাই। প্রত্যক্ষের লক্ষণে আমরা কি দেখেছিলাম, ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষোৎপন্ন জ্ঞানম ম ব্যভিচারী ব্যবসায়াত্মকম প্রত্যক্ষম। আমরা সমস্ত শব্দগুলো বা যে শব্দগুলো সেখানে রয়েছে তার অর্থটাকে আমরা দেখেছি। ইন্দ্রিয় বলতে আমাকে বোঝানো হয়েছিল যে 5টি বহিরিন্দ্রিয়, একটি অন্তরিন্দ্রিয় মন। তারপরে সন্নিকর্ষ, সংযোগ মানে সম্বন্ধ হবে, সম্বন্ধের ফলে উৎপন্ন হবে কি না জ্ঞান। জ্ঞানটি কেমন হবে, কোনো কিছুর মধ্যে দিয়ে আমি সেটিকে পাবো না, সেটি নিশ্চিত হবে এবং সংশয় শূন্য হবে, তাই হচ্ছে প্রত্যক্ষ জ্ঞান। তাহলে এই যে প্রত্যক্ষ জ্ঞানের কথা মহর্ষি গৌতম বললেন, এই প্রত্যক্ষ জ্ঞানের এই সংজ্ঞাটিকে কিন্তু সকলে আবার মেনে নিলেন না। কিছু কিছু ন্যায় দার্শনিকরা এখানে বলছেন যে সংজ্ঞাটি পরিপূর্ণভাবে গ্রহণযোগ্য নয়। তারা প্রশ্ন করছে যে সংজ্ঞাটি সমস্ত জাগতিক জীবের ক্ষেত্রে কি এটি প্রযোজ্য হবে, তাহলে ঈশ্বরের ক্ষেত্রে কি করে এটি প্রযোজ্য হবে। তাহলে যদি সেটি ঈশ্বরের ক্ষেত্রে প্রযোজ্য না হয়
তাহলে এখানে অব্যক্তি দোষ ঘটবে। এই সংজ্ঞাটি এমন হওয়া উচিত যেখানে সংজ্ঞাটি জীব, ঈশ্বর, জগতের সকল কিছুর ক্ষেত্রে প্রযোজ্য হবে। আচার্য বিশ্বনাথ, এখানে দেখো আমি দিয়ে দিয়েছি, এখানে আচার্য বিশ্বনাথ প্রত্যক্ষের এই সংজ্ঞাটি প্রদান করেছেন, সেটা হচ্ছে কি, জ্ঞানাকরণকম জ্ঞানম প্রত্যক্ষম। আচার্য বিশ্বনাথ বললেন যে প্রত্যক্ষের আরেকটি সংজ্ঞার কথা কি না, জ্ঞানাকরণকম জ্ঞানম প্রত্যক্ষম। এর অর্থ হলো কি, যার করণ অপর একটি জ্ঞান নয়, অর্থাৎ যা অকরণ তাকেই বলা হচ্ছে প্রত্যক্ষ। এখানে প্রত্যক্ষ হচ্ছে সাক্ষাৎ অনুভব। তাহলে মহর্ষি গৌতম প্রদত্ত প্রত্যক্ষের লক্ষণ দেখলাম। তারপরে আমরা দেখলাম যে কিছু কিছু নৈয়ায়িক আপত্তি করে বললেন যে এটা সবার জন্য প্রযোজ্য নয়, তাহলে জীবের জন্য, সকল জীবের জন্য, ঈশ্বরের জন্য কিভাবে হবে। সেখানে মহর্ষি বিশ্বনাথ কিন্তু আচার্য বিশ্বনাথ আরেকটি প্রত্যক্ষের লক্ষণ দিলেন, জ্ঞানাকরণকম জ্ঞানম প্রত্যক্ষম। এরপরে চলে এসো গঙ্গেশ উপাধ্যায় এখানে কি বলছেন। নব্য নৈয়ায়িক গঙ্গেশ উপাধ্যায় বলছেন মহর্ষি গৌতম প্রদত্ত যে প্রত্যক্ষের লক্ষণ সেখানে অতিব্যাপ্তি দোষ দেখা দিয়েছে। অতিব্যাপ্তি দোষের ক্ষেত্রে এখানে কি বলছেন, যে লক্ষণটি অনুমিতি প্রভৃতি জ্ঞানের ক্ষেত্রে প্রযোজ্য। এখানে বলছে যে কারণ যে কোনো জ্ঞানই ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষের জন্য উৎপন্ন হয়। যেমন পাহাড়ে ধূম দেখে আমরা বহ্নির অনুমান করি, তখন ধূমের সঙ্গে যে চোখের সংযোগ ঘটে, সন্নিকর্ষ হয়, তখন সেই সন্নিকর্ষের ফলে প্রথমে ধূমের জ্ঞান হয়, পরে আমার আগুনের জ্ঞান হয়, বহ্নির জ্ঞান হচ্ছে। ফলে বহ্নির জ্ঞানকে ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষ জন্য এটা হয়েছে সেটা বলতে হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি গঙ্গেশ এখানে বলছেন যে এখানে যে দোষটা দেখা দিচ্ছে, যে প্রত্যক্ষে, এটা আরেকবার একটু বলি আমি, যে পাহাড়ে ধূম দেখে আমরা যে বহ্নির অনুমান করছি, তখন ধূমের সঙ্গে চোখের যে সন্নিকর্ষ হচ্ছে, এই সন্নিকর্ষের ফলে প্রথমে ধূমের জ্ঞান হচ্ছে, পরবর্তীতে আমার বহ্নির জ্ঞান হচ্ছে। তাহলে এখানে প্রত্যক্ষ কি বলছে, প্রত্যক্ষ সাক্ষাৎকারিত্বম লক্ষণম, অর্থাৎ প্রত্যক্ষের লক্ষণ হচ্ছে সাক্ষাৎকারিত্ব, সাক্ষাৎ জ্ঞান। তিনি বলছেন যে বিষয়ের জন্য বিষয়ের বা অর্থের সঙ্গে ইন্দ্রিয়ের সন্নিকর্ষ নয়, বিষয়ের সাথে বিষয়ের সাক্ষাৎকারিত্বই হচ্ছে প্রত্যক্ষের লক্ষণ। প্রত্যক্ষের এই লক্ষণ জীব, ঈশ্বর সকলের ক্ষেত্রে এটি কিন্তু প্রযোজ্য। আচ্ছা, এর পরেরটা এসো, স্মৃতির লক্ষণে অতিব্যাপ্তি দোষ এখানে দেখা দিচ্ছে। বলছে কোনো কোনো নৈয়ায়িক বলছেন যে গৌতম প্রদত্ত প্রত্যক্ষের লক্ষণকে যদি স্বীকার করা হয় তাহলে স্মৃতির লক্ষণে অতিব্যাপ্তি দোষ দেখা যাবে। মহর্ষি গৌতমের লক্ষণ অনুযায়ী স্মৃতিকে প্রত্যক্ষ জ্ঞান বলা হয়, কারণ স্মৃতি ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষজনিত। এই অভিযোগের উত্তরে বলছে স্মৃতি অনুভব নয়, প্রত্যক্ষ জ্ঞান হলো অনুভব। প্রত্যক্ষ না হলে স্মৃতি হতে পারে না, কারণ সন্নিকর্ষ থেকে প্রত্যক্ষ জ্ঞান উৎপন্ন হলেও কখনো স্মৃতি উৎপন্ন হয় না। তাই স্মৃতির ক্ষেত্রে লক্ষণের অতিব্যাপ্তি দোষের যে অভিযোগ আনা হচ্ছে তা গ্রহণযোগ্য নয়। এই যে অংশটা বললাম, এই অংশটা জাস্ট একটু মনে রাখলেই হবে, খুব ডিটেলস পড়ার দরকার নেই, পরবর্তী ক্লাসে তোমরা এগুলো পড়বে। তাহলে এই যে মহর্ষি গৌতম প্রদত্ত লক্ষণ, তারকে সবাই মেনে নিলেন না সমস্ত নৈয়ায়িকরা। সেখানে বিশ্বনাথ কি বললেন, নব্য নৈয়ায়িক গঙ্গেশ উপাধ্যায় কি বললেন, এগুলো কিন্তু একটু একটু করে ছুঁয়ে যাওয়া হলো। আচ্ছা, বিশ্বনাথ প্রদত্ত লক্ষণটা দেখো, আরেকবার দেখিয়েছি আমি। মহর্ষি গৌতম প্রদত্ত লক্ষণের আপত্তি এড়ানোর জন্য প্রত্যক্ষ জ্ঞানের জন্য অন্য একটি লক্ষণ দিয়েছেন। বিশ্বনাথ প্রত্যক্ষের যে লক্ষণটির কথা উল্লেখ করেছেন সেটা হচ্ছে জ্ঞানাকরণকম জ্ঞানম প্রত্যক্ষম। এটা আমি বলেছিলাম আগে, অর্থাৎ প্রত্যক্ষ জ্ঞান অকরণক প্রত্যক্ষ জ্ঞানের করণ, অন্য কোনো জ্ঞান নয়। অনুমিতি উপমিতি যেমন অন্য জ্ঞান নির্ভর, প্রত্যক্ষ জ্ঞান কিন্তু তেমন নয়। প্রত্যক্ষ জ্ঞান হচ্ছে সাক্ষাৎ অনুভব। প্রত্যক্ষের এই লক্ষণ জীব এবং ঈশ্বর উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। এই প্রশ্নটা নিয়েই অন্যান্য নৈয়ায়িকদের মধ্যে আপত্তি ছিল, সেটা কিন্তু এখানে দেখানো হয়েছে, একবার দেখে নাও। আমরা এখানে যেটা দেখলাম সেটা জ্ঞানাকরণকম জ্ঞানম প্রত্যক্ষম। এখানে দেখো যে এই আপত্তির উত্তরে কিন্তু
বিশ্বনাথ এই লক্ষণটি দিলেন এবং বললেন যে প্রত্যক্ষ জ্ঞান অকরণক প্রত্যক্ষ জ্ঞানের করণ অন্য কোনো জ্ঞান নয়। অনুমিতি উপমিতি যেমন অন্য জ্ঞান নির্ভর, প্রত্যক্ষ জ্ঞান তেমন নয়। প্রত্যক্ষ জ্ঞান হচ্ছে সাক্ষাৎ অনুভব। প্রত্যক্ষের এই লক্ষণ জীব ও ঈশ্বর উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। আমার প্রশ্ন কিন্তু এখানেই ছিল। অনুমিতি ব্যাপ্তি জ্ঞানের ওপর নির্ভর করছে, উপমিতি নামক জ্ঞান সাদৃশ্য জ্ঞানের ওপর নির্ভর করছে, শব্দ জ্ঞান নির্ভর করছে পদ জ্ঞানের ওপর, কিন্তু প্রত্যক্ষ জ্ঞান কারোর ওপর নির্ভর করে না। খুব ইম্পর্টেন্ট এই জায়গাটি, এটা মাথায় রাখো। দেখো, উপমিতি জ্ঞান কার ওপরে নির্ভর করছে? সাদৃশ্য জ্ঞানের ওপরে। অনুমিতি জ্ঞান কার ওপরে নির্ভর করেছে? ব্যাপ্তি জ্ঞানের ওপরে। কিন্তু এখানে দেখো শব্দ জ্ঞান এটা নির্ভর করেছে পদ জ্ঞানের ওপরে। একমাত্র প্রত্যক্ষ হচ্ছে এমন একটি জ্ঞান যে কারোর ওপর নির্ভর করলো না, কারোর ওপর নির্ভর করলো না। সিদ্ধান্ত মুক্তাবলী গ্রন্থে বিশ্বনাথ এই আলোচনায় কিন্তু করেছেন। তাহলে তিনি দেখালেন জ্ঞানাকরণকম জ্ঞানম প্রত্যক্ষম, কিভাবে তিনি দেখিয়েছেন সেটা বলা হলো। এবং আরও তিনি দেখালেন অনুমিতি ব্যাপ্তি জ্ঞানের ওপর নির্ভর করে হয়েছে, উপমিতি সাদৃশ্য জ্ঞানের ওপর নির্ভর করে হয়েছে, শব্দ জ্ঞান পদ জ্ঞানের ওপরে নির্ভর করে হয়েছে। একমাত্র প্রত্যক্ষ প্রমাণ কিন্তু কারোর ওপরে নির্ভর করেই হয়নি। আচ্ছা, গঙ্গেশ উপাধ্যায় প্রদত্ত লক্ষণ এখানে একটু বলেছি। ন্যায় দার্শনিকরা প্রত্যক্ষকে সর্বশ্রেষ্ঠ প্রমাণ বলে মনে করেছেন, তাই মহর্ষি গৌতম প্রমাণ সংক্রান্ত আলোচনা করতে গিয়ে প্রমাণের আলোচনা সবার আগে, প্রত্যক্ষ প্রমাণের আলোচনা সবার আগে করেছেন। কারণ অন্য তিনটি প্রমাণ অনুমান উপমান শব্দ প্রত্যক্ষ এরা পরোক্ষভাবে প্রত্যক্ষের ওপর নির্ভরশীল। তাহলে আমরা দেখলাম যে প্রত্যক্ষ হচ্ছে সর্বজ্যেষ্ঠ প্রমাণ এবং সে কোনো প্রমাণের ওপরেই নির্ভরশীল নয়। প্রত্যক্ষ পড়তে গিয়ে আমরা যে যে শব্দগুলোর সঙ্গে সম্মুখীন হয়েছিলাম সেই শব্দগুলো দেখো, এই টার্মগুলো একটু অর্থ ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়, অব্যাপদেশ্য অশব্দ বা শব্দের দ্বারা প্রকাশযোগ্য নয়, সন্নিকর্ষ সম্বন্ধ বা সংযোগ বলতে পারো, অব্যভিচারী নিঃসন্দিগ্ধ জ্ঞান, 5 নম্বরে ব্যবসায়ত্মক জ্ঞানাত্মক, আর প্রমাণ হচ্ছে যথার্থ জ্ঞান লাভের পদ্ধতি। প্রমা ছিল যথার্থ জ্ঞান, অপ্রমা হচ্ছে অযথার্থ বা সংশয়মূলক জ্ঞান। আমরা প্রথম থেকে এই যে ফিলোসফি ক্লাসগুলো করা হচ্ছে, তোমরা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ অধ্যায়ের মধ্যে কিন্তু এই শব্দগুলোর সঙ্গে তোমরা পরিচিত হয়ে গেছো। ফিলোসফি এমনই একটা বিষয় যেখানে ভারতীয় দর্শনের কিন্তু নিজস্ব কতগুলো শব্দ রয়েছে। এই শব্দগুলো বা বলতে পারো পারিভাষিক শব্দ, এগুলো কিন্তু এইটা আমরা কিন্তু যে কোনো ভাষা দিয়ে এইভাবে ফিলোসফিকে লিখতে পারবো না, আমাকে কিন্তু এই শব্দগুলো ব্যবহার করতেই হবে। দেখো, এবার চলে এসছি আমি প্রত্যক্ষ। এই যে এতক্ষণ পড়লাম প্রত্যক্ষকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে লৌকিক, একটি হচ্ছে অলৌকিক। এবার দেখো, লৌকিক প্রত্যক্ষকে আমরা দুটি ভাগে ভাগ করেছি, একটি হচ্ছে বাহ্য প্রত্যক্ষ, আরেকটি হচ্ছে মানস প্রত্যক্ষ। বাহ্য প্রত্যক্ষ এবং মানস প্রত্যক্ষ এটা ভাগ করা হয়েছিল লৌকিক প্রত্যক্ষকে থেকে। আর এই যে বাহ্য প্রত্যক্ষ, একে দুটো ভাগে ভাগ করা হয়েছে, নির্বিকল্প এবং সবিকল্প। আর আরেকটি যে অংশটি ছিল লৌকিক প্রত্যক্ষ, ভাগটা দেখে নাও ঠিক করে। এদিকে ছিল লৌকিক, ওপাশে ছিল অলৌকিক প্রত্যক্ষ। অলৌকিক দেখো, অলৌকিক প্রত্যক্ষকে 3 ভাগে ভাগ করা হয়েছে, সামান্য লক্ষণ প্রত্যক্ষ, জ্ঞান লক্ষণ প্রত্যক্ষ এবং যোগজ প্রত্যক্ষ। এই যে প্রত্যক্ষের শ্রেণী বিভাগটা, এই ছবিটা কিন্তু মাথায় রাখতে হবে, এখান থেকে কিন্তু ছোট প্রশ্ন থাকবে। লৌকিক প্রত্যক্ষ দুটি ভাগে বিভক্ত, বাহ্য এবং মানস। বাহ্য প্রত্যক্ষ দুটি ভাগে বিভক্ত, সবিকল্প নির্বিকল্প। অলৌকিক প্রত্যক্ষ 3টি ভাগে বিভক্ত, সেটি হচ্ছে আমাদের সামান্য লক্ষণ, জ্ঞান লক্ষণ আর হচ্ছে যোগজ প্রত্যক্ষ। তাহলে প্রত্যক্ষের কারণ হিসাবে আমরা কি কি শিখলাম? 1 নম্বর, প্রত্যক্ষ হতে গেলে আমার কি হতে হবে? আত্মার সঙ্গে মনের সংযোগ। 2 নম্বর কি হতে হবে? মনের সাথে ইন্দ্রিয়ের সংযোগ। তাহলে আত্মার সঙ্গে মনের সংযোগ হবে, মনের সঙ্গে ইন্দ্রিয়ের সংযোগ হবে, তারপর কি বলছে? বিষয়ের সঙ্গে তোমার ইন্দ্রিয়ের সংযোগ হবে।
তবেই কিন্তু প্রত্যক্ষ সম্ভব। তাহলে আত্মার সঙ্গে মনের সংযোগ এবং মনের সঙ্গে যে ইন্দ্রিয়ের সংযোগ, এই দুটো কিন্তু প্রত্যক্ষ জ্ঞানের সাধারণ কারণ। দেখবে তুমি অনেক সময় অন্যের দিকে তাকিয়ে আছো কিন্তু তবু তাকে দেখছো না। রাস্তা দিয়ে চলে যাওয়ার সময় কেউ বলল, তোমার বন্ধু বলল, কি রে আমাকে দেখলি, তুই কথা বললি না, তুমি বললে কই আমি তো দেখিনি। তাহলে এই যে তখন কিন্তু তোমার বিষয়ের সঙ্গে সংযোগ ঘটেনি, আত্মার সঙ্গেও সংযোগ হয়নি। তাহলে প্রথমে তোমাকে হতে হবে আত্মার সাথে মনের সংযোগ, তারপরে স্টেপ হচ্ছে কি মনের সাথে ইন্দ্রিয়ের সংযোগ। এই দুটো কিন্তু প্রত্যক্ষের সাধারণ কারণ। আর যখন ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সম্বন্ধ হবে বা সংযোগ ঘটছে, সন্নিকর্ষ হবে, এটা হচ্ছে অসাধারণ কারণ বা করণ, তখনই কিন্তু তোমার প্রত্যক্ষ সম্ভব। যে ভাগটা দেখেছিলাম, এবার ওই ভাগটা সম্পর্কে খুব ছোট করে আলোচনা। প্রথমে ছিল লৌকিক প্রত্যক্ষ। লৌকিক প্রত্যক্ষ কি না, লৌকিক প্রত্যক্ষের ক্ষেত্রে ইন্দ্রিয় এবং বিষয় এর সঙ্গে সাধারণ বা লৌকিক মানে একটা সংযোগ রয়েছে। লৌকিক প্রত্যক্ষকে দুভাগে ভাগ করেছি, বাহ্য আর মানস। আমাদের যে পাঁচটা বহি ইন্দ্রিয় রয়েছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই পাঁচটা ইন্দ্রিয়ের দ্বারা যে প্রত্যক্ষ হচ্ছে তাকে বলা হচ্ছে বাহ্য প্রত্যক্ষ। এটা আমরা পড়েছি। আর ন্যায় দার্শনিকগণ বাহ্য প্রত্যক্ষকে আরও একটি দৃষ্টিভঙ্গির দিক থেকে বিভক্ত করেছেন, সেটা হচ্ছে স্পষ্টতা বা স্বচ্ছতার ওপরে। এই স্বচ্ছতার ওপরে আলোকপাত করে সেখানে দেখা হয়েছে যে এই প্রত্যক্ষ হচ্ছে তিন প্রকার: নির্বিকল্প প্রত্যক্ষ, সবিকল্প প্রত্যক্ষ এবং হচ্ছে প্রত্যভিজ্ঞা। তাহলে তোমাকে আরেকটু মনে রাখতে হচ্ছে যে ন্যায় দার্শনিকগণ বাহ্য প্রত্যক্ষকে একটি বিশেষ দৃষ্টিভঙ্গি থেকে বিভক্ত করেছেন। সেই বিশেষ দৃষ্টিভঙ্গিটা কি না, বিশেষ দৃষ্টিভঙ্গিটা হচ্ছে কিন্তু স্পষ্টতার বা স্বচ্ছতার দৃষ্টিভঙ্গি। এই দৃষ্টিভঙ্গি থেকে আমি তিনটে ভাগ পেয়েছি: নির্বিকল্প প্রত্যক্ষ, সবিকল্প প্রত্যক্ষ এবং আরেকটি হচ্ছে প্রত্যভিজ্ঞা। এর পরের অংশে দেখো নির্বিকল্প প্রত্যক্ষ কি বলছে। যখন আমরা কোনো বিষয়ের সঙ্গে, আমার চোখের সঙ্গে সেই বিষয়ের সংযোগ হচ্ছে, সংযোগ হওয়ার প্রথম ক্ষণে তোমার একটা অনুভূতি হচ্ছে বা তুমি বুঝতে পারছো এটা একটা বস্তু, কিন্তু তুমি সেটিকে ভাষায় প্রকাশ করছো না। এই যে নির্বিকল্প কথাটা রয়েছে, নিযুক্ত বিকল্প, মানে বিকল্প মানে হচ্ছে বিশেষণ, এর কোনো বিশেষণ হয় না। অর্থাৎ এই ধরনের প্রত্যক্ষকে বলা হচ্ছে নির্বিকল্প প্রত্যক্ষ। একে কিন্তু আমরা ভাষায় প্রকাশ করছি না, যেমন এটা একটি বস্তু। আর যে প্রত্যক্ষে বস্তুর বিশেষণ বা ধর্মের জ্ঞান হচ্ছে, যখন তুমি ঘটের সঙ্গে চোখের সংযোগ ঘটছে, যখন দেখা মাত্র তুমি যখন বলছো এটি একটি ঘট, একে ভাষায় প্রকাশ করলে, তখন সেটি হচ্ছে সবিকল্প প্রত্যক্ষ। এরপরে আসছে প্রত্যভিজ্ঞা। প্রত্যভিজ্ঞা কাকে বলছে? পূর্ব পরিচিত কোনো ব্যক্তি বা বস্তুকে পরে দেখে, বলছে পূর্ব পরিচিত সেই ব্যক্তি বা বস্তুর মতো, মানে আগে তুমি দেখেছো, পরে দেখে বলছে বাবা একে তো এর মতোই দেখতে, তুমি চেনো, জানো। বলছে এই যে ধরনের জ্ঞান তাকে বলা হচ্ছে প্রত্যভিজ্ঞা। একটা উদাহরণ এখানে বলা আছে যে সো অয়ং দেবদত্ত, বলছে এই সেই দেবদত্ত যাকে আমি কাশীতে দেখেছিলাম। প্রত্যভিজ্ঞার ক্ষেত্রে আমাদের কতগুলি পর্যায় অতিক্রম করতে হয়। প্রথমে কি বলছে, আমরা কোনো ব্যক্তি বা বস্তুকে প্রত্যক্ষ করি, তারপরে সেটা তাকে আমি মনে রাখছি, এবং মনে রাখার পর সেই ব্যক্তি বা বস্তুকে মনে ধরে রাখার ক্ষমতাকে বলা হচ্ছে সংস্কার। পরে যখন আবার ওই ব্যক্তিকে পুনরায় দেখছি, তখন কিন্তু আমার আগের সংস্কারটির কথা মনে পড়ে যাচ্ছে, বা আগের সংস্কারটি আমাকে ওই মনের স্মৃতি থেকে ভেসে উঠছে। তখনই কিন্তু আমার মনে পড়ে যাচ্ছে যে এই ব্যক্তিকে আমি আগে দেখেছিলাম, তাকে বলা হচ্ছে প্রত্যভিজ্ঞা। জাস্ট এই টার্মগুলো এবং সবিকল্প নির্বিকল্প প্রত্যভিজ্ঞা কি, এটা একটু তোমার জানার প্রয়োজন। এরপরে আসছে আমার মানস প্রত্যক্ষ। মানস প্রত্যক্ষ কাকে বলছে? যে মনের সঙ্গে যখন চিন্তা, অনুভূতি, ইচ্ছা এর সন্নিকর্ষ হয়, তখন এরূপ মানস প্রত্যক্ষ সম্ভব। তাহলে মন তো ছিল আমাদের অন্তর ইন্দ্রিয়, তাহলে এটি হচ্ছে আমাদের অন্তর ইন্দ্রিয়ের দ্বারা এই প্রত্যক্ষটি হচ্ছে। ন্যায় মতে কিন্তু এই মানস প্রত্যক্ষকেও স্বীকার করা হয়েছে। এরপরে আমরা আসছি আরেকটি ভাগে, দেখেছিলাম অলৌকিক প্রত্যক্ষ।
সেখানে তিনটে ভাগ ছিল, সামান্য লক্ষণ প্রত্যক্ষ, জ্ঞান লক্ষণ প্রত্যক্ষ এবং যোগজ প্রত্যক্ষ। অলৌকিক প্রত্যক্ষ কাকে বলছে? অলৌকিক প্রত্যক্ষের ক্ষেত্রে ইন্দ্রিয় এবং বিষয়ের মধ্যে যে সংযোগ হচ্ছে সেটা হচ্ছে অসাধারণভাবে। কিভাবে হচ্ছে যে সেটা দেখো, বলছি যে কত আমরা মানুষকে দেখে কি বলি, এর মধ্যে মনুষ্যত্ব রয়েছে। তাহলে তুমি কি মনুষ্যত্ব এই জাতিটাকে তুমি দেখতে পাচ্ছ না দেখতে। তাহলে বলছে সামান্য ধর্মই যে সন্নিকর্ষের স্বরূপ তাকে বলা হচ্ছে সামান্য লক্ষণ প্রত্যক্ষ। যেমন ঘটে কি রয়েছে? ঘটত্ব রয়েছে। এই যে মানুষকে দেখে আমি বললাম মনুষ্যত্ব রয়েছে, আমি যখন ঘট দেখছি তখন ঘটত্ব রয়েছে, লাল রঙকে যখন আমি দেখছি তখন লালত্ব রয়েছে। তা আমি কিন্তু দেখতে পাচ্ছি লাল রঙকে, কিন্তু লালত্বকেও আমি বুঝতে পারছি যে সমস্ত লাল রঙের মধ্যে লালত্ব রয়েছে, সমস্ত ঘটের মধ্যে ঘটত্ব রয়েছে। তাহলে এই যে সামান্য ধর্ম, একে আমি সন্নিকর্ষের ফলে দেখছি, একে বলা হচ্ছে সামান্য লক্ষণ প্রত্যক্ষ। এরপরেরটি কি? জ্ঞান ও লক্ষণ প্রত্যক্ষ। জ্ঞান ও লক্ষণ প্রত্যক্ষ কাকে বলছে? কোনো বস্তুর পূর্ব জ্ঞান যখন সন্নিকর্ষ রূপে প্রত্যক্ষে উৎপাদন করে তখন তাকে বলা হচ্ছে জ্ঞান ও লক্ষণ প্রত্যক্ষ। যেমন চন্দন কাঠে সুরভি প্রত্যক্ষ। তুমি চন্দন বলা হলো, তুমি চন্দনের গন্ধটা তুমি অনুভব করছো, কিন্তু তোমার সামনে এখন চন্দনটি নেই। তাহলে তুমি কিভাবে করছো? এই জ্ঞানটা তোমার পূর্বে সন্নিকর্ষ রূপে হয়েছে। যেমন দেখো, একটা আমি মজার উদাহরণ বলি। আমরা এখনই যদি মনে করি ফুচকা খাওয়ার কথাটা, ফুচকা খাওয়ার কথা বলতে বলতেই আমার কিন্তু জিভে জল চলে আসছে, তেঁতুল জলের কথা মনে পড়ছে। তাহলে সেই যে টকের অনুভূতিটা, সেটা কিন্তু আমার সংস্কারবশত আগে রয়েছে, সেটা কিন্তু এখন হচ্ছে। তাহলে এই যে ঘটনাটি, এটা কিন্তু জ্ঞান লক্ষণ প্রত্যক্ষের দ্বারাই ঘটছে, যেটা বস্তুর পূর্ব জ্ঞান সন্নিকর্ষ রূপে আমার প্রত্যক্ষ উৎপাদন করেছিল, তখন তাকে আমরা বলছি জ্ঞান লক্ষণ প্রত্যক্ষ। যেমন সুরভি চন্দনম বা চন্দন কাটে সুরভি প্রত্যক্ষ। এরপরে যোগজ প্রত্যক্ষ, যে বিশেষ প্রকার যোগজ সন্নিকর্ষের ফলে যোগীদের এই ধরনের প্রত্যক্ষগুলো হয়, তারা আমাদের ভূত ভবিষ্যৎ সম্পর্কে বলতে পারেন, তাকে বলা হচ্ছে যোগজ লক্ষণ প্রত্যক্ষ। বর্তমানকালের কোনো বস্তুতে তার ভবিষ্যৎ রূপে প্রত্যক্ষ করে। যোগীদের মধ্যে তোমরা জানো, তোমার সামনে, তাদের সামনে আসা মাত্র তাকে দেখে হয়তো তোমার ভূত ভবিষ্যৎ সম্পর্কে বলে দিলেন। তাহলে এই ধরনের প্রত্যক্ষ হচ্ছে কিন্তু যোগজ প্রত্যক্ষ। তাহলে এই যে সামান্য লক্ষণ, জ্ঞান লক্ষণ, যোগজ, এই ভাগটি আমরা দেখলাম, এটি কিন্তু ছিল আমাদের অলৌকিক সন্নিকর্ষের ভাগ। এইখানে দেখো, সন্নিকর্ষ বা সম্বন্ধ যেটা আমরা দেখেছি সংযোগ, এটি 6টি ভাগে বিভক্ত। একটি লৌকিক সন্নিকর্ষ 6টি ভাগে, আর অলৌকিক সন্নিকর্ষ সামান্য লক্ষণ, জ্ঞান লক্ষণ, যোগজ। অলৌকিক সন্নিকর্ষের 3টে ভাগ দেখলাম। লৌকিক সন্নিকর্ষের মধ্যে 6টা রয়েছে। কি কি? সংযোগ সন্নিকর্ষ, সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ, সমবেত সমবায় সন্নিকর্ষ, সংযুক্ত সমবায় সন্নিকর্ষ, সমবায় সন্নিকর্ষ, বিশেষ্য বিশেষণ ভাব সন্নিকর্ষ। ছকটা দেখে নাও। এবার এই সম্পর্কে একটু ছোট করে বলবো। সন্নিকর্ষ আমরা তো দেখেছি, সন্নিকর্ষ কথাটির অর্থ হচ্ছে সংযোগ বা সম্বন্ধ। তাহলে এটা আগেই বলা হয়েছে, যোগ্য ইন্দ্রিয়ের সঙ্গে যোগ্য বিষয়ের সম্বন্ধ। যখন কোনো বিষয়কে প্রত্যক্ষ করা হয় তখন সেই বিষয়টির সঙ্গে ইন্দ্রিয়ের সংযোগ ঘটে। যেমন ছিল, আমরা ঘট বা পটকে যখন প্রত্যক্ষ করছি তখন ওই বিষয়গুলোর সঙ্গে আমার ইন্দ্রিয়ের সঙ্গে সন্নিকর্ষ হচ্ছে বলেই এটি সম্ভব হচ্ছে। সন্নিকর্ষের যে প্রকারভেদে আমরা দেখেছি, লৌকিক এবং অলৌকিক সন্নিকর্ষ। ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সরাসরি সংযোগ হচ্ছে যখন, তাকে বলা হচ্ছে লৌকিক সন্নিকর্ষ। যেমন ঘটের সঙ্গে চক্ষুর সংযোগ বা সন্নিকর্ষ, তাকে আমরা বলছি লৌকিক সন্নিকর্ষ। যদি এটি পরোক্ষভাবে হয়, যেমন মানুষকে দেখে আমি মনুষ্যত্ব সম্পর্কে জানছি, তাকে বলা হচ্ছে আমার অলৌকিক সন্নিকর্ষ। অলৌকিকটা কিন্তু সরাসরি হবে না। আচ্ছা, লৌকিক সন্নিকর্ষ, এখানে সন্নিকর্ষ আমরা যেটা ন্যায় দর্শনের লক্ষণে, প্রত্যক্ষের লক্ষণে দেখেছি, এখানে কিন্তু প্রাচীনপন্থী যারা ন্যায় শাস্ত্রকার, তাদের মতে লৌকিক সন্নিকর্ষ বিভিন্ন রকমের হতে পারে। উদ্যোতকর তার ন্যায় বার্তিক গ্রন্থে 6 প্রকার লৌকিক সন্নিকর্ষের কথা বলেছেন। এই যে নামগুলো আমি বলছি, উদ্যোতকর
একজন নৈয়ায়িক, এবং তার গ্রন্থের নাম কি ন্যায় বার্তিক। এগুলো কিন্তু তোমাকে মনে রাখতে হবে, পরবর্তীতে যেন মানে হঠাৎ করে নাম শুনলে বা কিছু কোথা থেকে এসছে এই ধরনের যেন মনে না আসে। তাহলে এখানে 6টি সন্নিকর্ষের কথা বলেছেন: সংযোগ, সংযুক্ত সমবায়, সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ, সমবায় সন্নিকর্ষ, সমবেত সমবায় সন্নিকর্ষ এবং বিশেষ্য বিশেষণ ভাব সন্নিকর্ষ। সংযোগ সন্নিকর্ষ কি বলছে? একটি দ্রব্যের সঙ্গে যখন তার ইন্দ্রিয়ের সংযোগ ঘটে, ধরো দ্রব্যটা হচ্ছে আমার ঘট, ঘটের সঙ্গে কার সংযোগ হচ্ছে? আমি বললাম এই চক্ষুর সংযোগ হচ্ছে। তাহলে ঘট হচ্ছে একটি দ্রব্য, আবার চক্ষু নামক ইন্দ্রিয়ের সঙ্গে এই বিশেষ দ্রব্যটির সংযোগ ঘটেছে। এর ফলে বলছে একটি দ্রব্যের সঙ্গে আরেকটি দ্রব্যের সংযোগ হওয়ার ফলে চক্ষু দ্বারা ঘটের সংযোগ সন্নিকর্ষ সম্পন্ন হলো। তাহলে লৌকিক সন্নিকর্ষের মধ্যে প্রথমটি আমরা পড়লাম যে চোখের সঙ্গে ঘটের সংযোগ মানে সংযুক্ত হওয়ার ফলে, সংযোগ হওয়ার ফলে সংযোগ সন্নিকর্ষ সম্পন্ন হলো। এছাড়াও সংযোগ সন্নিকর্ষের ক্ষেত্রে চোখ ছাড়াও কি কি আসতে পারে? ত্বক এবং মন, এই দুটো ইন্দ্রিয়ের সঙ্গেও আমাদের সংযোগ সন্নিকর্ষ কিন্তু হতে পারে। সংযোগ সন্নিকর্ষের পরের যেটি রয়েছে সেটি হচ্ছে সংযুক্ত সমবায় সন্নিকর্ষ। সংযুক্ত সমবায় সন্নিকর্ষ কাকে বলছে? ইন্দ্রিয় গ্রাহ্য প্রত্যক্ষে ইন্দ্রিয়ের সঙ্গে দ্রব্যস্থিত গুণের যে সম্বন্ধ তাকে বলা হচ্ছে সংযুক্ত সমবায় সন্নিকর্ষ। এখানে দেখো আমি একটু বলছি। তাহলে প্রথমে ছিল আমার ঘট, তার সঙ্গে কি হয়েছিল? ঘট, এর সঙ্গে হয়েছে আমার কোন ইন্দ্রিয়ের যোগ ঘটেছে? চক্ষু। এবার বলছে এইখানে যে সংযুক্ত সমবায় সন্নিকর্ষের ক্ষেত্রে কি বলছে? যে ইন্দ্রিয়গ্রাহ্য দ্রব্যের প্রত্যক্ষে ইন্দ্রিয়ের সঙ্গে দ্রব্যস্থিত গুণের যে সম্বন্ধ, তাহলে গুণ দ্রব্যে সমবেত হয়ে রয়েছে, গুণহীনভাবে এটা থাকতে পারে না। যখন আমি এই ঘটটাকে দেখছি তখন কিন্তু ঘটের রূপকেও আমি দেখতে পাচ্ছি, এটা কি রঙের ঘট সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, এবার দেখো তাহলে এই সন্নিকর্ষকে বলা হচ্ছে আমার সংযোগ সংযুক্ত সমবায় সন্নিকর্ষ। এরপরে আসছে সংযুক্ত সমবেত সমবায়। কথাটা দেখো, সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ, ইন্দ্রিয়ের সঙ্গে দ্রব্যের গুণ এবং সেই গুণের জাতি। এখানে লক্ষ্য করো, ইন্দ্রিয়ের সাথে দ্রব্যের গুণ এবং সেই গুণের জাতি, একে আমি প্রত্যক্ষ করছি। এই প্রত্যক্ষ করছি যে সম্বন্ধের দ্বারা, সেটা হচ্ছে সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ। উদাহরণ হিসাবে কি বলা হচ্ছে? যখন কোনো ঘটের প্রত্যক্ষ হচ্ছে, সেই ঘটের সঙ্গে চোখের সংযোগ হলো, ঘটের রূপ ঘটের সঙ্গে সমবায় সম্বন্ধে রয়েছে, আমি ঘটের থেকে সেই রূপটাকে আলাদা করতে পারবো না। আবার রূপের সঙ্গে কি রয়েছে? রূপের রূপত্ব জাতিটাও রয়েছে। উদাহরণে বলি, যদি লাল রঙের ঘট হয়, তুমি দেখো ওই ঘটের থেকে লাল রঙকে কি তুমি আলাদা করতে পারবে? পারবে না। আবার লাল রঙের যে জাতির লালত্ব, সেটাকেও তুমি আলাদা করতে পারছো না। তাহলে কি কি জিনিস দেখলাম? এই যে সংযুক্ত হলো ঘটের সঙ্গে চোখ, তারপরে বললো সমবেত। সমবেত হয়ে রয়েছে, কিভাবে রয়েছে না, ঘটের রূপ ঘটের সঙ্গে সমবেত হয়ে রয়েছে। আবার রূপের সঙ্গে রূপত্ব জাতি, এই যে রূপটাকে দেখলাম, রূপত্ব জাতিটা কিভাবে রয়েছে? সমবায় সন্নিকর্ষের মাধ্যমে কিন্তু রয়েছে। তাহলে 3 নম্বরে দেখলাম আমরা সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ। এরপরে 4 নম্বরে আসছে সমবায় সন্নিকর্ষ। সমবায় সন্নিকর্ষ কাকে বলছে? সমবায় সন্নিকর্ষ বলতে দুটি বস্তুর মধ্যে এমন এক সম্বন্ধকে বোঝায় যেখানে দুটি দ্রব্যের একটিকে ছেড়ে আরেকটি থাকতে পারে না। যেমন কর্ণের সঙ্গে যে শব্দের সংযোগ হয়, দেখো কান দিয়ে আমরা কিন্তু শব্দই শুনি, চোখ দিয়ে যেমন দেখি, ত্বক দিয়ে অনুভব করছি গরম না ঠান্ডা, কান দিয়ে কিন্তু শব্দ শুনছি। এই শব্দটা কর্ণের সঙ্গে
কিভাবে রয়েছে? সমবায় রূপে রয়েছে। এই সমবায় সম্বন্ধ বা সমবায় সন্নিকর্ষ কার সঙ্গে হয়? কর্ণের সঙ্গেই হয়, কারণ কর্ণ ছাড়া শব্দের অস্তিত্ব সম্ভব নয়। তাহলে আমরা দেখলাম সমবায় সন্নিকর্ষ কিভাবে হচ্ছে। সমবায় সন্নিকর্ষ বলতে দুটি বস্তুর মধ্যে এমন এক সম্বন্ধকে বোঝায় যেখানে দুটি দ্রব্যের একটিকে ছেড়ে আরেকটি থাকতে পারে না। উদাহরণে বলা হচ্ছে কর্ণ নামক ইন্দ্রিয়ের সঙ্গে শব্দের যে সংযোগ তাকে বলা হচ্ছে সমবায় সন্নিকর্ষ। কর্ণ ছাড়া কিন্তু শব্দের অস্তিত্ব সম্ভব নয়। খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা, এটা ভালোভাবে মাথায় রাখতে হবে তোমাকে যে সমবায় সন্নিকর্ষ কিন্তু কর্ণ ছাড়া শব্দের যে অস্তিত্ব এটা কিন্তু সম্ভব নয়। আর সমবায় সন্নিকর্ষ হচ্ছে কর্ণের সঙ্গে শব্দের যে সংযোগ, সেখানেই হচ্ছে সমবায় সন্নিকর্ষ। এরপরে আসছে সমবেত সমবায় সন্নিকর্ষ। দেখো আগেরটা ছিল সমবায়, তার সঙ্গে একটি কথাকে যোগ করে দেওয়া হয়েছে যেটা সমবেত। দুটি সমবায় সম্বন্ধ, লক্ষ্য করো, দুটি সমবায় সম্বন্ধ যখন একসঙ্গে সমবেত হয় তখন তাকে বলা হচ্ছে সমবেত সমবায় সন্নিকর্ষ। যেমন বলছে কর্ণ নামক ইন্দ্রিয়ের সঙ্গে শব্দত্ব জাতির যে সন্নিকর্ষ, তাহলে কান দিয়ে শব্দ শুনছি, সেই শব্দটা কিসের শব্দ? এই শব্দত্ব জাতিকেও আমি শুনতে পাচ্ছি। বলছে এই শব্দত্ব জাতির যে সন্নিকর্ষ হচ্ছে তাকে বলা হচ্ছে সমবেত সমবায় সন্নিকর্ষ। তাহলে শব্দের সঙ্গে শব্দত্ব জাতির সম্বন্ধকে বলা হচ্ছে সমবায় সম্বন্ধ। কর্ণ নামক ইন্দ্রিয়ের সঙ্গে শব্দের যে সম্বন্ধ সেটা হচ্ছে সমবায় সম্বন্ধ। দেখে নাও একবার। এরপরে আমি চলে আসি শেষ যে সন্নিকর্ষ, সেটা হচ্ছে বিশেষ্য বিশেষণ ভাব সন্নিকর্ষ। এই ন্যায় মতে আমরা যে পদার্থগুলো দেখেছিলাম তার মধ্যে ভাব পদার্থ একটি দেখা হয়েছে। ভাব পদার্থের মতো অভাবও একটি স্বতন্ত্র পদার্থ। এই পদার্থ যেমন জ্ঞানের বিষয়রূপে গণ্য হয়, তেমনি অভাব পদার্থ জ্ঞানের বিষয়রূপে গণ্য হয়। যেমন একটা উদাহরণ বলি, ভূতলে ঘটা ভাব। যখন মাটিতে ঘট বসানো রয়েছে, সেখানে ঘট রয়েছে, যখন পুজো হয়ে যাওয়ার পর সরিয়ে নেওয়া হয় তখন কিন্তু আমরা ওই স্থানে ঘটের অভাবকে অনুভব করি এবং আমার জ্ঞান হয় সেখানে ঘটটি নেই। তাহলে কি বলছে যে তেমন অভাব পদার্থ জ্ঞানের বিষয় রূপে গণ্য হয়। সেই কারণে ভাব পদার্থ সমূহের প্রত্যক্ষ যেমন সম্ভব, তেমনি আবার অভাব পদার্থের প্রত্যক্ষ সম্ভব। অভাব প্রত্যক্ষ কিভাবে হয়? এখানে নৈয়ায়িকরা বলছেন অভাব প্রত্যক্ষের সময় ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের যে সংযোগ ঘটে তাকে বলে বিশেষণতা বা বিশেষ্য বিশেষণ ভাব সন্নিকর্ষ। যেমন উদাহরণে বলছে টেবিলে কলম ছিল, এখন কলমটা সরিয়ে নেওয়া হলো, তার অভাব রয়েছে। এইরূপ প্রত্যক্ষের ক্ষেত্রে টেবিল হলো বিশেষ্য এবং কলমের অভাব হচ্ছে বিশেষণ। তাহলে বলা হয়েছে বিশেষ্য বিশেষণ ভাব। তাহলে ভূতলে ঘটা ভাব, ভূতলটা হচ্ছে তোমার বিশেষ্য এবং তার ওপরে যে ঘট রয়েছে সেটা হচ্ছে বিশেষণ। এখানে উদাহরণটা দেওয়া রয়েছে, টেবিলের ওপরে যে কলম রয়েছে, টেবিল হচ্ছে বিশেষ্য এবং কলমের অভাব হচ্ছে বিশেষণ। তাহলে বলছে নৈয়ায়িকরা অভাব প্রত্যক্ষের সময় ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের যে সংযোগ বা সন্নিকর্ষ হয় তাকে বলা হচ্ছে বিশেষ্য বিশেষণ ভাব সন্নিকর্ষ। তাহলে লৌকিক প্রত্যক্ষের আমার যে 6টি ভাগ ছিল সেই 6টি ভাগ খুব সংক্ষেপে বলে দেওয়া হলো। এখান থেকে একটি প্রশ্ন, মানে 1 নম্বরের প্রশ্ন, এর জন্য কিন্তু তোমাকে এগুলো একটু মনে রাখতে হবে। এরপরে অলৌকিক সন্নিকর্ষ। আমরা আগেই অলৌকিক প্রত্যক্ষের ক্ষেত্রেও দেখেছিলাম যে অলৌকিক প্রত্যক্ষের ক্ষেত্রে ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের অলৌকিক তথা পরোক্ষ সন্নিকর্ষ হচ্ছে। ঘট প্রত্যক্ষের ক্ষেত্রে চক্ষু নামক ইন্দ্রিয়ের সঙ্গে ঘটত্ব জাতির প্রত্যক্ষ হচ্ছে। ন্যায় মতে অলৌকিক সন্নিকর্ষ 3 প্রকার: সামান্য লক্ষণ, জ্ঞান লক্ষণ এবং যোগজ সন্নিকর্ষ। যে প্রত্যক্ষের ক্ষেত্রে বিষয়ের সামান্য ধর্ম বা জাতি ধর্মকে সন্নিকর্ষ রূপে
কাজ করছে তাকে বলা হচ্ছে সামান্য লক্ষণ সন্নিকর্ষ। অর্থাৎ সামান্য লক্ষণ প্রত্যক্ষের ক্ষেত্রে ইন্দ্রিয়ের সামান্য জাতি বা সাধারণ ধর্মের সন্নিকর্ষ হয়। এখানে সামান্য জাতি বা সাধারণ ধর্ম কখনোই কিন্তু সরাসরিভাবে প্রত্যক্ষ গোচর হয় না। একটা উদাহরণ বলি, যখন আমি কতগুলি মানুষকে দেখে তাদেরকে যে মানুষ বলছে, এই যে মনুষ্যত্ব ধর্মটি রয়েছে, আমরা কিন্তু সেটিকে দেখতে পাই না। সেখানেই বলছি যে সামান্য জাতি বা সাধারণ ধর্ম সরাসরিভাবে কিন্তু প্রত্যক্ষ গোচর হয় না। সেই কারণে এই ধরনের সন্নিকর্ষ কখনোই লৌকিক হয় না, এটি অলৌকিক, পরোক্ষভাবে হয়। একে বলা হচ্ছে সামান্য লক্ষণ সন্নিকর্ষ। এরপরে আসবো সামান্য লক্ষণের পর জ্ঞান লক্ষণ সন্নিকর্ষ। জ্ঞান লক্ষণ সন্নিকর্ষ দেখো, পূর্ব জ্ঞানের ভিত্তিতে কোনো বিষয়কে প্রত্যক্ষ করার ক্ষেত্রে সেই বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের যে অলৌকিক সন্নিকর্ষ হয় তাকে বলা হচ্ছে জ্ঞান লক্ষণ সন্নিকর্ষ। অর্থাৎ পূর্ব জ্ঞানের স্মৃতি কিন্তু এখানে আমার সন্নিকর্ষ হিসাবে কাজ করবে, অর্থাৎ বিষয়টির জ্ঞান আমার আগে থেকেই হয়ে আছে। এই ধরনের সন্নিকর্ষকে জ্ঞান লক্ষণ সন্নিকর্ষ বলা হচ্ছে। এই ধরনের সন্নিকর্ষ সরাসরিভাবে সম্পন্ন হচ্ছে না, অলৌকিকভাবে হচ্ছে, তাই এই জ্ঞান লক্ষণ সন্নিকর্ষকে অলৌকিক সন্নিকর্ষ বলা হয়েছে। ওই সুরভি চন্দনম, চন্দনের যে সুগন্ধ সেটার কথা বলা রয়েছে এখানে। দেখো যে পূর্ব জ্ঞানের ভিত্তিতেই আমরা বলি চন্দন সুরভিযুক্ত, তখন সেক্ষেত্রে এই প্রকার সন্নিকর্ষ হয়, তাকে বলা হচ্ছে জ্ঞান লক্ষণ সন্নিকর্ষ। এখানে চক্ষুর সঙ্গে চন্দনের যে সুরভি মানে সরাসরি সন্নিকর্ষ হচ্ছে না, না হয়ে বলছে অলৌকিকভাবে সেটা সম্পন্ন হচ্ছে, সেই জন্য একে বলা হচ্ছে জ্ঞান লক্ষণ সন্নিকর্ষ, এবং সেটি অলৌকিকভাবেই হচ্ছে। যোগজ লক্ষণ সন্নিকর্ষ, যোগ সাধনের দ্বারা সিদ্ধ পুরুষগণ অলৌকিক শক্তির অধিকারী হন। এর ফলে তারা অতীত, বর্তমান, ভবিষ্যৎ এই তিনটি কালের সমস্ত বস্তু প্রত্যক্ষ করতে পারেন। এই ধরনের প্রত্যক্ষ সম্ভব হয় যোগজ সন্নিকর্ষের দ্বারা। যোগজ প্রত্যক্ষের ক্ষেত্রে অতীন্দ্রিয় বিষয়ের প্রত্যক্ষ হয়। অতীন্দ্রিয় বিষয়কে কখনোই আমাদের ইন্দ্রিয় দ্বারা সরাসরি প্রত্যক্ষ করা যায় না। এক্ষেত্রে যে প্রকার সন্নিকর্ষ হয় তা অলৌকিকভাবে সম্পন্ন। এই কারণে যোগজ প্রত্যক্ষকে অলৌকিক সন্নিকর্ষ বলা হয়। এতক্ষণ আমরা যে আলোচনা করলাম, আলোচনা একদম শেষে উপস্থিত হয়েছি। প্রথমে ছিল মহর্ষি গৌতম প্রদত্ত প্রত্যক্ষের লক্ষণ, তারপর নব্য নৈয়ায়িকদের লক্ষণ, প্রাচীনপন্থী যারা অনেকে মহর্ষি গৌতমের লক্ষণটিকে সরাসরি মেনে নিলেন না, তারা একটি লক্ষণ দিয়েছেন, সেটাও আমরা দেখেছি। এরপর আমরা প্রত্যক্ষের লক্ষণে যে শব্দগুলো ছিল ইন্দ্রিয়, অর্থ, সন্নিকর্ষ, এগুলো আমরা আলোচনা করেছি। তারপরে আমরা চলে এসেছি প্রত্যক্ষের যে প্রকারভেদ, সেখানে নির্বিকল্প এবং সবিকল্প এখানে আমরা যাইনি। লৌকিক এবং অলৌকিক এই প্রত্যক্ষের প্রকারভেদে লৌকিকের যে বাহ্য প্রত্যক্ষ এবং মানস প্রত্যক্ষ, বাহ্য প্রত্যক্ষ ছিল নির্বিকল্প এবং সবিকল্প, আর অলৌকিক প্রত্যক্ষ ছিল সামান্য লক্ষণ, জ্ঞান লক্ষণ, যোগজ। এটা প্রত্যক্ষ দিয়ে দেখেছি, সন্নিকর্ষ থেকেও দেখলাম আমরা। এরপরে আমরা এই লৌকিক আর অলৌকিক সন্নিকর্ষের যে পার্থক্যটা সেটা আমি দিয়েছি, একটু তোমরা দেখে নাও। একটা সংজ্ঞাগত পার্থক্য কাকে বলে, সেখান থেকে বলা হচ্ছে উপস্থিত কোনো বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের যখন প্রত্যক্ষভাবে সন্নিকর্ষ হয় তখন সেটা লৌকিক। আর এখানে দেখো এটা প্রত্যক্ষভাবে জ্ঞান লাভে বিষয়ের সঙ্গে বলছে কোনো বিষয়ের অনুপস্থিতিতে ইন্দ্রিয় যখন সেই বিষয়ের প্রত্যক্ষ জ্ঞান লাভে সক্ষম, তাহলে এখানে বিষয়টা কিন্তু সরাসরি রয়েছে, আর এখানে বিষয়টা হচ্ছে অনুপস্থিত। আর বিষয়ের উপস্থিতিগত পার্থক্য, বিষয়ের উপস্থিতিতে লৌকিক সন্নিকর্ষের ক্ষেত্রে একান্তভাবে প্রয়োজন বিষয়ের উপস্থিতি, আর অলৌকিকের ক্ষেত্রে বলছে যে একেবারেই অপ্রয়োজনীয়। সেটা কিন্তু কি কাজ করবে, আমার স্মৃতিটা, পূর্বের স্মৃতিটা কাজ করবে। আর পরের পয়েন্টে দেখো, কোনো বিষয়ের অনুপস্থিতিতে সেই বিষয়ের লৌকিক সন্নিকর্ষ কখনোই সম্ভব নয়।
আর এখানে বলছে কোনো বিষয়ের অনুপস্থিতিতে সেই বিষয়ের অলৌকিক সন্নিকর্ষ হতেই পারে। এবার প্রত্যক্ষের স্বরূপগত পার্থক্য কি বলছে? জ্ঞেয় বিষয়ের সঙ্গে যথাযথ ইন্দ্রিয়ের সাধারণ সন্নিকর্ষের ফলে লৌকিক প্রত্যক্ষের উদ্ভূত হবে, আর এখানে অসাধারণ সন্নিকর্ষের ফলে অলৌকিক প্রত্যক্ষের উদ্ভূত হবে। বলছে জ্ঞেয় বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের অসাধারণ সন্নিকর্ষের ফলে অলৌকিক প্রত্যক্ষের উদ্ভব হচ্ছে। আর ইন্দ্রিয়ের প্রভাবগত পার্থক্য কি দেখাচ্ছে? যে এখানে ইন্দ্রিয়ের প্রভাব সর্বাধিক রূপে রয়েছে, আর এখানে সেটা গুরুত্বপূর্ণ রূপে গ্রাহ্য নয়। লৌকিক সন্নিকর্ষ ছিল 6 প্রকার, নামগুলো দেওয়া হয়েছে। অলৌকিক সন্নিকর্ষ 3 প্রকার, নামগুলো দেওয়া হয়েছে। আর প্রত্যক্ষ কর্তার ক্ষেত্রে কি পার্থক্য হচ্ছে? যে লৌকিক সন্নিকর্ষ যে কোনো প্রত্যক্ষ কর্তার ক্ষেত্রে সম্ভব হতে পারে, অলৌকিক সন্নিকর্ষ যে কোনো প্রত্যক্ষ কর্তার ক্ষেত্রে সেটা কিন্তু সম্ভব হতে পারে না, মানে সেটা সম্ভব নয়। পার্থক্যটা একবার জাস্ট একটু তোমরা চোখ বুলিয়ে নাও। আমাদের আজকের যে আলোচনা, এটা পঞ্চম অধ্যায়ের আলোচনা ছিল। পঞ্চম অধ্যায়ের বিষয়টিকে সংক্ষেপে তোমাদের সামনে একটু সহজ করে তুলে ধরার চেষ্টা করেছি। তোমরা একটু শুনবে এবং পাশে বই নেবে। আমাদের কাউন্সিল প্রদত্ত টিভি নাম্বার দেওয়া যে বইগুলো প্রত্যেকটাই গ্রহণযোগ্য, এবং বই একটি পাশে রেখে পড়ানোটা শুনে নিয়ে একটু দেখে নেবে। আর এই স্লাইডেও দেওয়া রয়েছে যে আমার বিষয়বস্তুগুলো, সেটাও একটু দেখতে থাকবে, দেখবে বিষয়টা অনেক সহজ হয়ে যাবে। মন দিয়ে প্রতিদিন যদি তুমি একটু একটু করে বিষয়টাকে পড়ো, তাহলেই কিন্তু তোমার ভালোবাসা উৎপন্ন হবে ফিলোসফি বিষয়টিকে বা দর্শন বিষয়টিকে, তোমার খুব ভালো লাগবে। আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা রইল। খুব ভালো থেকো। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখো, অবশ্যই উত্তর দেব। ধন্যবাদ।